তাহলে দেখো উদ্ভিদের প্রজনন, হ্যাঁ ঠিক আছে। তো উদ্ভিদের প্রজনন যদি বলো, প্রজনন কাকে বলে? যে পরীক্ষা জীব তার প্রতিরূপ বা অংশ তালিকা দেয় তাকে প্রজনন বলা হয়ে থাকে। তো এগুলো সংজ্ঞা আছে। তো উদ্ভিদের প্রজনন এবং প্রাণীর প্রজনন দুইটা কি আলাদা প্রজনন? আলাদা ধরনের প্রজনন, যদিও দেখতে হতে পারে, বাট আসলে কিন্তু একই রকমের বিষয়টা। অর্থাৎ কি বলতো, গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেট বলতে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। তো শুক্রাণু তৈরি হয় অবশ্যই কি পুং উদ্ভিদে, আর পুরুষ মানে কি স্ত্রী উদ্ভিদে। তো এরকম আসলে উদ্ভিদের ক্ষেত্রে হয় না যে সব ক্ষেত্রে যে উদ্ভিদ আলাদা হয়। দেখা যায় যে সেমি উদ্ভিদ বাট কি ফুল আলাদা হতে পারে, একটা পুরুষ ফুল একটা হলো স্ত্রী ফুল। আবার এমনও হতে পারে যে একটাই ফুল, একটা হলো পুংকেশর আছে কি স্ত্রী কেশর আছে। তো যাই হোক ডাইরেক্ট বলতেছি আমরা পুংকেশরে কি কি তৈরি হবে বলো তো? শুক্রাণু তৈরি হবে। আর স্ত্রী কেশরে কি থাকবে? গর্ভাশয় থাকবে, গর্ভাশয়তে ডিম্বাণু তৈরি হবে। তো এটা দেখবো। তো এই যে পুংকেশরে যে শুক্রাণু তৈরি হয়, এটা কিন্তু অনেক প্রসেস আছে কীভাবে শুক্রাণু তৈরি হলো। এবং স্ত্রী কেশরে কী তৈরি হচ্ছে বলো তো? স্ত্রী কেশরে গর্ভাশয়ে ডিম্বাণু তৈরি হচ্ছে, এইটা তৈরি করারও কী আছে? প্রসেস আছে। তো এই প্রসেসগুলোতে পরীক্ষাতে আসে। তো ওকে, তো উদ্ভিদের ভ্রূণ সৃষ্টি, ভ্রূণ বিকাশের আলোচনা কি উদ্ভিদ বিজ্ঞানের মেন বিষয়। এটাকে বলা হয় কি বলো তো? প্লান্ট এমব্রায়োলজি বলা হয়ে থাকে। ওকে, প্রজননের প্রকার যদি বলা হয়, এগুলো দুই প্রকারের, একটা হলো যৌন প্রজনন, একটা হলো অযৌন প্রজনন। এটা তোমরা বুঝো, বলার দরকার নাই। যৌন অযৌন প্রজনন কি? দুটো ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন হয় তাকে যৌন, আর সেটা হলো অযৌন। যেমন কাটিং কলম টলম এগুলো সবই কি স্পোর উৎপাদন, এগুলো হলো হতে পারে। আবার আবৃতবীজ উদ্ভিদের প্রজনন, আবৃতবীজ উদ্ভিদের প্রজনন, তাহলে ফুল হলো উদ্ভিদের বংশবিস্তারের জন্য বিশেষ ধরনের রূপান্তরিত ডিটেল। এটা কি কাণ্ড বা ডালফলার উপরের অংশটা যেটা আর কি, এটা বলা হয় আর কি। তো যাই হোক, যৌন প্রজনন এটা হলো বোঝো তোমরা যে এখানে বীজ দ্বারা মেলে কি বংশবৃদ্ধি প্রক্রিয়া হলো কি যৌন প্রজনন। বুঝতে পারছো? বীজ দ্বারা বংশবৃদ্ধি প্রক্রিয়া হলো যৌন প্রজনন। ওকে, আবৃতবীজী উদ্ভিদে যৌন প্রজনন ও গ্যামেটরে এটা পড়ছো যে ও গ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আইসোগ্যামাস, এগুলো বিভিন্ন ধরনের গ্যামাসটা পড়ছো। একই ধরনের ভিন্ন ধরনের এগুলো পড়বা আরও আছে। তো দেখো ওগুলো বলতেছি না এখন। তাহলে ফুলের স্ত্রী স্থাবক দেখো, এই যে এখানে দেখো, তাহলে বললাম যেটা যে এখানে যদি আমরা একটা আদর্শ ফুল বিবেচনা করি, যেখানে আদর্শ ফুল বলতে যেখানে ফুলের সবগুলো স্থাবকই থাকবে, চারটা বলে থাকি মেনলি, পাঁচটা তোমাদের ছোটো বয়সে পাঁচটা আছে, তাই না? চারটা মিলে বলা হয়। তো চারটে স্থাবক যেখানে থাকবে তাদেরকে মিলে আদর্শ ফুল বলা হয়ে থাকে। হ্যাঁ, তো মেন কি বলতো? স্ত্রী কেশর আর হলো পুংকেশর। তো এই যে এখানে দেখো একটা আছে রেণুথলি বা পরাগ পরিস্ফুটন বা পরাগথলি আছে। অর্থাৎ একটা যে আদর্শ আমরা ফুল ধরি, যদি এখানে একটা তো ফুল দেখো, এখানে একটা ফুল দেখো, এই যে এখানে যে পুষ্পাক্ষ, তার বৃত্তির অংশ, বৃত্তাংশ, তারপরে দেখো যে পুংদণ্ড, আর এগুলো কি গর্ভাশয়, এগুলো হলো পাপড়ি, বুঝছো? বা বৃত্তি বা দলমণ্ডল একত্রে বলি আমরা। তো এখানে দেখো এই যে এখানে পুংকেশরের মাথায় যে অংশটা, কি বলি আমরা? পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগ রেণু থাকে, যেটা দেখা যায় ফুলের এই অংশটা আমরা হাতে ধরলে দেখবো কি দেখা যায় হলুদ রঙের আঠালো ভাব হতে পারে। এগুলাকে রেণু মানে পাউডারের মতো দেখা যায়। পাউডারের মতো অত মিহি না, এটা কি দানাদারের মতো, খুবই মানে গুঁড়ার মতো, চালের গুঁড়ার মতো অনেকটা দেখা যায়। এগুলা কি বলতো? পরাগ রেণু। বুঝতে পারছো? তাহলে এগুলো কই থাকে? পরাগথলিতে থাকে। তো এখান থেকে তৈরি হয় কি বলতো? শুক্রাণু। তো কীভাবে তৈরি হয় এটা একটু আমরা দেখি। এগুলো একটা দেখবা যোজনী থাকে, অর্থাৎ মাঝে যে পুংদণ্ড থাকে, পুংদণ্ডের মাথায় কি থাকবে? পরাগধানী থাকে। এর মাঝখানে একটা কি থাকবে? সংযোগী থাকে, দুই পাশে দুটো অংশ, যাকে বলা হয় যোজনী। যোজনী মানে কি? যোগ করতেছে এরকম একটা জিনিস। তো আমরা একটু ভেতরের দিকে আসি, এই চিত্রটার দিকে আসি। তাহলে এখানে কি বলছে বলো তো? পরাগধানী বা আর্কিওস্পোরিয়াল কোষ। এই জিনিসটা কি? তো এই যে আমরা বললাম এখানে এরকম একটা পরাগধানী দেখলাম না, তাহলে এটা হলো কি পুংদণ্ড, আর মাথায় কি আছে? পরাগধানী। তো এর ভেতরে চারটা কোণাকার জায়গা থাকে, কয়টা? এবং এখানে কিছু কোষ থাকে। বুঝতে পারছো? এর মধ্যে কিছু কোষ থাকে, যাদেরকে আমরা কি বলি বলতো? এর মধ্যে কিছু বিশেষ ধরনের কোষ আছে যেগুলো থেকে পরবর্তী কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হয়, যাদেরকে আমরা কি বলি? আর্কিওস্পোরিয়াল কোষ বলে থাকি। ওকে, পরাগধানীর আর্কিওস্পোরিয়াল কোষ। এবং এই কোষগুলো কেমন? টুয়েন ধরনের, ডিপ্লয়েড দশায় থাকে। ওকে, দেন এই কোষগুলো এই যে প্রতিটা এই যে কোণায় এখানে বিভাজিত হয়। কি হবে? কি ধরনের বিভাজন? মাইটোসিস বিভাজন হয়ে অনেক হবে এবং দুইটা লেয়ার তৈরি করবে। একদিকে হলো কি বাইরের দেয়াল কোষ, আর ভেতর দিয়ে কি বলতো? প্রাথমিক জনকোষ। আর তোমরা তো যেহেতু জানো
এই জন্য বুঝতেছো বা বুঝতে পারতেছো তো নাকি? অর্থাৎ মনে করো এই যে একটা আমরা বের করে নিয়ে আসলাম, বুঝতে পারছো? তো এর ভেতরে কোষগুলো লেয়ার তৈরি করে, এই যে এদিকে দেয়াল কোষ আর ভেতরে কিছু কোষ থাকে যাদেরকে আমরা কী বলবো এখানে প্রাথমিক জনন কোষ। বুঝলাম না, এটা কি পিডিএফ অন্য পিডিএফ নাকি? দাগানো নয়, কিছু নয়, বুঝলাম না। আচ্ছা, একটু দাগানো নয়, দেখ না কেন জানি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো বিষয়টা কোথায় গেল, আমি একটু দেখতেছি অন্য দিকে। এই যে এখানে দেখো, তাহলে এটা কি বলতো, একটি পুংকেশর আর এই যে পরাগধানী এরকম থাকে। এই যে দেখো 4টা কোণা থাকে, 4টা কোণার মধ্যে অনেকগুলো কোষ থাকে, বুঝতে পারছো? এই যেগুলো, এই কোষগুলো আর বিভাজিত হয়ে 2টা অংশ হয়ে যায়, বুঝছো? তো 2টা অংশগুলো আমরা কী বললাম? দেয়াল কোষ, একটা হলো প্রাথমিক জনন কোষ। ওকে, তাহলে একটা হলো দেয়াল কোষ, একটা হলো প্রাথমিক জনন কোষ। এটা কই থাকবে? মাঝে থাকবে। চারপাশে কি থাকবে? দেয়াল কোষ থাকবে, যেটা কি করবে? প্রাচীর গঠন করবে। প্রাচীর কয়েক লেয়ার বিশিষ্ট হতে পারে। আর মাঝে যেগুলো থাকবে এগুলো কি বলতো? প্রাথমিক জনন কোষ। তো এই প্রাথমিক জনন কোষটা কী তৈরি করবে বলতো? পরাগ মাতৃকোষ। অর্থাৎ এখান থেকে কী তৈরি হবে বলতো? পরাগ রেণু তৈরি হবে। কী তৈরি হবে? পরাগ রেণু তৈরি হবে। তাহলে প্রাথমিক জনন কোষ থেকে কী তৈরি হবে? পরাগ মাতৃকোষ তৈরি হবে। এটাও কি বলতো? 2n। মানে এই যে মাঝে যে কোষগুলো থাকলে এগুলো আরও মাইটোসিস বিভাজন করবে, হ্যাঁ অনেক হবে, বুঝছো? এগুলো বলা হয় পরাগ মাতৃকোষ। দেন এই পরাগ মাতৃকোষগুলো কী করবে? মায়োসিস কোষ বিভাজন করবে, করার মাধ্যমে কী করবে? পরাগ রেণু তৈরি করবে, বুঝতে পারছো? এগুলো কি বলতো? হ্যাপ্লয়েড। যে একটা থেকে কয়টা তৈরি হবে? 4টা। তো এইটাই বলছে। তো এই যে পরাগ রেণুগুলো তৈরি হলো, এখানে পরাগ রেণুগুলো তৈরি হলো, এগুলো বিভিন্নভাবে সজ্জিত থাকতে পারে, বুঝতে পারছো? এই যে একটা থেকে কটা করে তৈরি হলো? 4টি। তো দেখা যায় এখানে বিভিন্ন থাকতে, দেখো প্রাথমিক জনন মাতৃকোষ, তাহলে প্রাথমিক জনন কোষ মাতৃকোষ পরাগ মাতৃকোষ হিসাবে কাজ করে। মানে কি? পরাগ মাতৃকোষ মানে পরাগ রেণু তৈরি করবে, হ্যাঁ। অথবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষ পরিণত হতে পারে, ওকে। এবং পরাগ মাতৃকোষে তখন মিওসিস বিভাজন হয়, এবং যার ফলে কী হবে? প্রতিটি ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ থেকে 4টি করে হ্যাপ্লয়েড পরাগ রেণু সৃষ্টি করবে। এবং পরাগ রেণু বিভিন্ন বর্ণের হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে সাধারণত কেমন হয়? হলুদ বর্ণ হয়ে থাকে। আমরা দেখি ফুলের মধ্যে, ওই যে ইয়ের মধ্যে কি দেখি? হলুদ রঙের দেখি আমরা। এবং ট্যাপেটাম বিগলিত হয়ে, ট্যাপেটাম মানে কি? ভেতরের লেয়ার। ওই যে বলছিলাম না, দেয়াল কোষ থাকে, ওগুলো লেয়ার তৈরি করে ভেতরের যে লেয়ার তাকে বলা হয় কি? ট্যাপেটাম। এই সামনে দেওয়া আছে। এই ট্যাপেটামটা কী হয়? বিগলিত হয়ে ভেতরে যে পরাগ রেণুগুলো তৈরি হলে এদেরকে কী দেবে? পুষ্টি দিবে, বুঝতে পারছো? তুমি কি বুঝতেছো? ওরা বুঝতেছে, তুমি বুঝতেছো? আচ্ছা, তুমি লেকচারটা আবার দেখিও, বুঝছো? বুঝাবো এরপর থেকে না, কিছু সব বলা যাচ্ছে না তো, এখন সব বলে টাইম লাগবে। তাহলে এখানে যে বললাম যে লেয়ার, মানে ওই যে প্রথমে কী হয়েছিল বলো তো? ওই যে আর্কিস্পুরিয়াল কোষ ছিল, ওটা বিভাজিত হয়ে 2 ধরনের কোষ তৈরি করলো। একটা হলো দেয়াল কোষ, একটা হলো প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষটা মাঝে থাকে, আর চারপাশে কী থাকে? দেয়াল কোষ। এটা হলো মনে করো মোটামুটিভাবে 2টা লেয়ার যদি থাকে, ভেতর লেয়ারটাকে কী বলা হয়? ট্যাপেটাম, আর বাইরে একটা লেয়ার থাকে। এই ট্যাপেটামটা কী হয় বলো তো? এটা একটা কী বলো তো? এটা হলো পুষ্টি সরবরাহের একটা লেয়ার। অর্থাৎ এই যে প্রাথমিক জনন কোষ যে মাঝে যেগুলো থাকে, এইগুলোকে পুষ্টি দেয়। কখন দেয়? এগুলো যখন পরাগ মাতৃকোষ তৈরি হয় এবং পরাগ রেণু তৈরি হয়। অর্থাৎ পরাগ রেণুগুলোকে এই ট্যাপেটাম কী দেবে? পুষ্টি দেবে। কীভাবে? নিজের বিগলিত হওয়ার মাধ্যমে, ওকে, বুঝতে পারছো? ওকে। এবং পরাগ মাতৃকোষ হতে শ্রেষ্ঠ 4টি পরাগ রেণু বিভিন্ন প্রজাতিতে বিভিন্নভাবে সাজানো থাকতে পারে। 4টি পরাগ রেণু একসাথে যদি থাকে, হালকাভাবে লাগানো থাকে, যেহেতু আঠালো ভাব থাকে, তখন তাকে বলা হয় পরাগ চতুষ্টয় বা পলেন টেট্রাইড বলা হয়। এটা মনে রাখতে হবে। 4টি একত্রে থাকলে তাদের কী বলা হবে? পলেন টেট্রাইড বলা হয় তাকে। তবে পরিণত অবস্থায় পরাগ রেণুগুলো আলাদা হয়ে যায়। এই যে এগুলো গ্রুপে এগুলো এইসব গোত্রের কী থাকবে? এদের ক্ষেত্রে আলাদা না হয়ে একসাথে অবস্থান করে। এদের কী বলা হয়? পরাগ রেণুগুলোকে পলিনিয়াম বলা হয়, বুঝছো? যাদের ক্ষেত্রে একত্রে থাকে তাদেরকে কী বলা হয়? পলিনিয়াম বলা হয় তাকে। এটা হলো কি? না, আচ্ছা, ওরসিডেসিয়া, আর সে হলো কি? অ্যাসাইক্লিপিডিয়াসি। হ্যাঁ, ওই যে অ্যাসাইক্লোপিডিয়া মানে কি আছে? অ্যাসাইক্লোপিডিয়া একটাই আছে না? ওটা বলতেছি না, অ্যাসাইক্লোপিডিয়া একটা, ওই ইনসাইক্লোপিডিয়া আছে না? অ্যাসাইক্লোপিডিয়া নাই। ও
অ্যাসক্লিপিডিয়াসি না, পিডিয়াসিয়া, অ্যাসক্লিপিডিয়াসিয়া, ওকে, অ্যাসক্লিপিডিয়াসিয়া, ঠিক আছে, ঠিক আছে, যাই দেখে দেখে বানান করিও, দরকার নাই। তো দেখো এখানে যে পরাগরেণুর গঠন, তাহলে পরাগরেণু তো বুঝলাম যে তৈরি হলো এমনি কীভাবে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। কোথা থেকে বলো তো, পরাগমাতৃ কোষ থেকে। পরাগমাতৃ কোষ কোথা থেকে আসলো, প্রাথমিক জনকোষ থেকে। প্রাথমিক জনকোষ কোথায় আসলো, আর্কিওস্পিরাল কোষ থেকে, ঠিক আছে, এগুলো স্বাভাবিক মনে রাখতে হবে। তারপর এই যে পরাগরেণু যে হলো, পরাগরেণু কিন্তু আবার গঠন আছে কীভাবে, যে ওকে এখানে দেখে, তাহলে পরাগরেণু, তো পরাগরেণু সাধারণত কেমন হয়, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বা ত্রিভুজাকারও হতে পারে। এদের ব্যাস কেমন হয়, 10 সেন্টিমিটার থেকে 10 থেকে 200 মাইক্রোমিটার হতে পারে। প্রতিটি পরাগরেণু কয় কোষ বিশিষ্ট বলো তো, এগুলো এককোষী। এবং কেমন ধরনের কোষ, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড কোষ, এককোষী হ্যাপ্লয়েড, এবং এক নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড। প্রতিটি পরাগরেণু 2টি ত্বক থাকে, কয়টি ত্বক থাকবে, হ্যাঁ, বাইরের দিকে ত্বকটা কী হবে, কিউটিন যুক্ত এবং পুরো এবং শক্ত, এটাকে বলা হয় ভূত্বক বা এক্সাইন, কী বলা হবে, এক্সাইন। আর ভেতরটা কী বলা হবে, ভেতরে মানে ইন্টার বা ভেতরে, ইনটাইন বলা হবে বা ইন্ডো এক্সাইনের। তাহলে এটা কি ইনটাইন বলা হয়ে থাকে, বুঝতে পারছো কোথায়, আচ্ছা যাই হোক আছে এক্সাইন, আচ্ছা। তাহলে এক্সাইনের বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, বুঝতে পারছো, প্রধান উপাদান কী বলো তো, এসপ্রোপোলিন, ওকে। ভেতরের ত্বকটি ব্যাকটেরিয়া পাতলা এবং সেলুলোজ নির্মিত, এটা পরীক্ষা আসে যে ইনটাইন কি নির্মিত, সেলুলোজ নির্মিত, এবং এটা বেশ পাতলা, যার নাম অন্তত্বক বা ইনটাইন বলা হয় থাকে। তাহলে কি বুঝলো এখানে, পরাগরেণুর কয়টি বলো তো, লেয়ার কয়টি, ত্বক 2টি, 2 স্তর বিশিষ্ট, একটা হলো এক্সাইন, একটা হলো ইনটাইন। এক্সাইনের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে, যাদেরকে মেইনলি প্রধান উপাদানটা কি, এসপ্রোপোলিন, এবং ভেতরটা খুবই পাতলা হয়ে থাকে, যার প্রধান উপাদান কি, সেলুলোজ নির্মিত। আমরা জানি সেলুলোজ নির্মিত পর্দা হলে সেটা কি হয়, পাতলা হয়, অলওয়েজ পাতলা হয়। এবং আমরা জানি ওই যে দেখছি, আমরা যখন ওই যে প্রথম অধ্যায়টা পড়ছিলাম তখন দেখছিলাম যে প্রাথমিক যেটা কোষ প্রাচীর হয় সেটা কি হয়, সেলুলোজ নির্মিত হয়, যার মানে কি, যার ফলে কী হয়, খুবই পাতলা হয়ে থাকে। এরপরে গণটন তৈরি হয়, তখন সেলুলোজ, লিগনিন, পেকটিন, সোবিরিন, হেমোসেলুলোজ, এগুলো অনেক তৈরি হয়। এবং আরও দেখছো, তোমরা দেখো নাই, যদি পড়াবো ওদের টিস্যু পড়াবো, স্টার টিস্যু, ভাজক টিস্যু, তখন দেখো ভাজক টিস্যু কোষ প্রাচীর অনেক পাতলা হয়, যেটা সেলুলোজ নির্মিত, এবং স্টার টিস্যু ক্ষেত্রে আরও অনেক কিছু যুক্ত হয়ে থাকে, ওকে। স্টার টিস্যুতে আবার মানে অনেকগুলো টাইপ থাকতে পারে, সল টিস্যু, জটিল টিস্যু, কনকার বা নিঃস্রাবী টিস্যু। সল টিস্যুর মধ্যে আবার আছে যে প্যানকামা, কোলনকামা, স্ক্লেনকামা। এখানে আমরা দেখবা প্যানকামা, কোলনকামা, স্ক্লেনকামার মধ্যে দেখবা বিভিন্ন কিছু এক্সট্রা যোগ হয়। প্যানকার মধ্যে নর্মালি এটা ভাজক টিস্যুর মধ্যে থাকে, যেহেতু প্রথম, আর প্যানকামা তার কোলনকার মধ্যে লিগলিন যুক্ত হয়, তারপরে কি সুবেরিন যুক্ত হয়। যত বেশি যুক্ত হবে তত কী হবে, আবার প্রাচীরটা শক্ত হবে এবং তত বেশি জড়ো কাঠামো হয়ে যায়। এগুলো পড়বা, ওকে। তোমাদের পরীক্ষা ছিল নাকি এটা, ওকে ছিল, যাই হোক কঠিন মনে হয় না, কিন্তু এই অধ্যায়টা যদি পড়ো 1 মাস থেকে, মানে 1 মাস থেকে যদি প্রতিটা লেকচার যখন পড়াবো ভালো করে মুখস্থ করে দেখবে, একদম মুখস্থ মনে থাকবে, একদম ইতি মনে হবে, বুঝছো। মানে আমি যখন এই অধ্যায়টা তখন আমি রিভিশন দিতাম, ইন্ডিয়া থাকতে আমি মনে করো বই না খুলে রিভিশন দিতাম, মানে মুখস্থ ছিল আর কি, বুঝছো। সব মনে করো এটা ইজি মনে হয়, মানে এই যে টিউশন করছিলাম, এই অধ্যায়টা পড়ছিলাম, ম্যাম পড়াইছিল মনে করো, ওই ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করে দিয়ে দিত, বোর্ডে লিখে দিত। তো এটা কথা, বোর্ডে যখন যে পেন দিয়ে লেখা হয়, ম্যাম থাকতো, ম্যাম নোট লিখে দিত, তো ওখানে এবার ধরতো শেষে যে কে বলতে পারবো, তো আমি বলতাম, তাহলে তো প্রতিদিনই প্রতিদিন ক্লাসে মুছতে হতো, আবার নোট করে নিয়ে যেতে হতো, দেখা যেত তো মুছতো শেষ। তো এরকম হয়, কিন্তু আসলে ওরকম পড়াইতে অনেক টাইম লাগে, 2টা বছর পুরো পড়তে হয়, শুধু বায়োলজি পড়তে হবে, এভাবে তো সম্ভব না। আমি তোমাদের পড়া দিচ্ছি, তোমরা পড়তেছো না পড়তেছো, বা ভালো করে হচ্ছে না, এরকমই হচ্ছে, তাই একদিন পড়তেছো আরেকদিন পড়তেছো না। এই যেমন এই যে গত কিছুদিন থেকে পড়াশোনা হচ্ছে না, তো এখন সবগুলো যখন একদিনে পড়বা, আর প্রতিটা পড়া যখন একদিন করে পড়বা, অবশ্যই কোনটা ভালো হবে, ওই দিনে পড়া, পুরোটা ওইভাবে ভালো মুখস্থ করা যায় না, লেস ইম্পর্টেন্টগুলো স্কিপ করে যাও। আর যখন প্রতিদিনটা প্রতিদিন পড়ো, মানে সবই মুখস্থ করো, তখন অল্প পড়া করতে সমস্যা নেই, দেখবো অর্ধেক শেষে একদম পুরো অর্ধেকটা একদম মানে ক্লিয়ার, মনে হয় কেউ আমি বাঁচবো না আর, এরকম মনে হয়। এই জন্যে বলি যে এক্সাম থাকলেও যেহেতু আধা ঘন্টা দেখলে হয়ে যায়, এখানে পড়াচ্ছি মানে মুখস্থের মধ্যে হচ্ছে, পর আধা ঘন্টা দেখলে কি হয়ে যায়, সো এই যে আধা ঘন্টা দেখা উচিত। তাহলে দেখলাম এখানে আমরা যে এখানে পরাগরেণু যেটা আছে, এটা 2টা লেয়ার থাকে, বাইরেটা হলো এক্সাইন, ভেতরটা হলো এন্টাইন। এর এক্সাইনে এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকতে পারে, তবে সবথেকে বেশি যেটা থাকে সেটা কি, এসপ্রোপোলিন, এবং ভেতরটা কি পাতলা হয়, পাতলা মানে সেখানে কি থাকবে, সেলুলোজ নির্মিত, ওকে। এখন দেখো
এই এক্সাইন স্থানে স্থানে কী থাকবে, অত্যন্ত পাতলা থাকে, মানে জায়গায় জায়গায়, মানে এক্সাইন ভাইরাল লেয়ারটা আসলে পুরো থাকে, শক্ত থাকে। আসলে সব কিছু ভাইরাল লেয়ার কেমন থাকতে হয়, শক্ত, কেন, প্রতিরক্ষা দেওয়ার জন্য। তো এটা শক্তই থাকে, বাট জায়গায় জায়গায় কী হবে, নরম থাকে, মানে পাতলা থাকে। যেমন আমাদের ত্বক যদি বলি, ত্বকে দেখা যায় কী আছে, লংকুপ আছে না, ছিদ্র আছে কিনা, ঘাম বের হয়ে আসে, তো ছিদ্র আছে। ঠিক এমনও এই যে চারিপাশে কী আছে, কিছু ছিদ্র আছে, যাদেরকে বলি আমরা কী বলতো, জনন ছিদ্র, রেণুরন্ধ্র বা জার্মস্টম বলা হয়। তিনটা মনে রাখতে পারো। তাহলে এই জায়গায় জায়গায় কী আছে, পাতলা এবং সেখানে ছিদ্রের মতো থাকে, এদেরকে বলা হয় কি, জার্মপোর। এই যে এখানে দেখছো জার্মপোর, এগুলাকে বলা হয় জার্মপোর। তো এইগুলার কাজ কি, এর কাজ হলো ভেতরের যে লেয়ারটা আছে, নাম কি, ইনটাইনটা বৃদ্ধি হয়ে বের হয়ে আসে, বুঝতে পারছো, ইনটাইনটা বৃদ্ধি হয়ে বের হয়ে আসে। ওকে, তো এটা দেখো, একটি পরাগরেণুতে সাধারণত একাধিক জার্মপোর থাকতে পারে, কয়টি অবধি, 20টি অবধি থাকতে পারে। ওকে, তো পরাগরেণু সাইটোপ্লাজম কি থাকে, ঘন থাকে, এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াস মাঝে থাকে, এবং পরিণত অবস্থায় কোষগহ্বর সৃষ্টি হলে নিউক্লিয়াসটি সরে যায়। এটা সবার ক্ষেত্রে সেম অবস্থা, বুঝছো। যেমন আমরা জানি ভাজক টিস্যুতে বা ভাজক টিস্যুর কোষগুলোতে নিউক্লিয়াস কি থাকবে, সতেজ থাকে, প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। যেগুলো সতেজ, যেগুলো মাতৃকোষ, অর্থাৎ যেগুলো থেকে অনেক কিছু তৈরি হতে পারে, সবসময় এগুলো কী থাকে বলো তো, সতেজ, অর্থাৎ মানে কি প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। আর যেগুলো স্থায়ীর দিকে যায়, এগুলো কী হবে, প্রোটোপ্লাজম কমে যায় এবং এদের কোষগহ্বর বড় হয়ে যায়। একটা কোষ যখন স্থায়ী হয়, তার কোষগহ্বর কী হয়, কারণ বেশি পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি করার জন্য, ওইগুলো রাখার জন্য কোষগহ্বর দরকার হয়। এটা কথার কথা বলতেছি আর কি, বোঝানোর জন্য, কোষগহ্বরের অন্য কাজ। তো যাই হোক, এইগুলা কোষ ধারণ করে, আবার কোষের পিএইচ মেনটেন করে, অনেকগুলো আছে কাজ। তো যাই হোক, বুঝতে পারছো তো নাকি। এখন কথা হলো, দেখো, পুং গ্যামেটোফাইটের বিকার বা পরিস্ফুটন, পুং গ্যামেটোফাইটের বিকার বা পরিস্ফুটন। পুং গ্যামেটোফাইট বলতে কি, ওকে, অনেকগুলো বিষয় আছে। তো দেখো, পরাগরেণু হলো পুং গ্যামেটোফাইটের প্রথম, অর্থাৎ এই যে পুং গ্যামেটোফাইট তৈরি হলো, মানে পরাগরেণু তৈরি হলো, পরাগরেণুতে কী তৈরি করতে হবে, শুক্রাণু তৈরি করতে হবে। কী তৈরি করতে হবে, শুক্রাণু। যে পরাগরেণু থেকে শুক্রাণু তৈরি করব, এর প্রতিটা স্টেজে যা যা তৈরি হবে সবগুলোকে একত্রে কী বলা হয়, পুং গ্যামেটোফাইট। কী বলা হয়, সবগুলো এক একটা করে পুং গ্যামেটোফাইট। ওকে, তাহলে পরাগরেণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস গঠন করে, বুঝতে পারছো। অর্থাৎ এই যে একটা পরাগরেণু মনে করো, এটা একটা, এর ভেতরে একটা কী আছে, নিউক্লিয়াস, মোটামুটি মাঝের দিকে থাকে। এখন এই নিউক্লিয়াসটা কী হবে বলো তো, বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। তো এর মধ্যে একটাকে বলা হবে কি বলতো, জনন নিউক্লিয়াস, একটা কি বলতো, একটা হলো নালিকা নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াস দুটো কিন্তু সমান না, কেমন হবে, অসমান হবে। ওকে, তো একটা হলো জনন, একটা হলো নালিকা নিউক্লিয়াস। তো কাজ কি, এই যে নালিকা নিউক্লিয়াস যেটা আছে, এটা জার্মপোরের দিকে যে ইনটাইন আছে না, এটাকে বৃদ্ধি করবে, বৃদ্ধি করে নালীর মতো তৈরি করে, দেখো না। ওকে, এটা ওই নালী বরাবর যাবে, নালীর পথ নির্দেশ করবে, বুঝছো। এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, অর্থাৎ নালী পথ বরাবর যাবে। আর একটু পিছনে বরাবর কে যাবে, জনন নিউক্লিয়াস। এরপরে কি করবে, এই জনন নিউক্লিয়াসটা আবার বিভাজন হবে। এগুলো কি বিভাজন বলো তো, সমবিভাজন, মাইটোসিসের মতো, বুঝতে পারছো। তাহলে এটা থেকে আবার দুইটা গ্যামেট তৈরি করবে, এই যে জনন নিউক্লিয়াস থেকে দুইটা গ্যামেট সৃষ্টি হবে, মানে দুইটা কোষ তৈরি হবে বা দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, যেগুলো আসলে কি বলো তো, শুক্রাণু, বুঝতে পারছো। আর সামনেরটা কিন্তু সামনে যাচ্ছে নালিকা নিউক্লিয়াস, বুঝতে পারছো, আর পিছনে দুইটা নালিকা নিউক্লিয়াস। ওকে, আর এই যে টিউবটা তৈরি হলো, এদের কি বলা হয় বলো তো, পোলেন টিউব বা পরাগনালী, বুঝতে পারছো, পোলেন টিউব বা পরাগনালী বলা হয় তাকে। ওকে, তাহলে এখানে যে নালিকা নিউক্লিয়াস এবং ছোটো কোষটিকে বলা হয় কি, জনন নিউক্লিয়াস, আর বড়টা হলো নালিকা নিউক্লিয়াস। ওকে, এখন কথা হলো যে এখানে দেখো, পরাগধানীর প্রাচীর ফেটে গেলে এই দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে, ওইটা পরে কথা বলছি, যাই। তার মানে এই যে প্রসেসটা যে বললাম, এটা কিন্তু প্রসেস হয় এর জীবন দশায়, কিন্তু কখন হয় এই সিস্টেমটা, নর্মালি মনে করো পরাগরেণু এই অবস্থাতেই থাকে, এই অবস্থাতেই থাকে পরাগরেণু। আমরা এরকমভাবে দেখি, এইভাবে হাত পা সহ দেখি, নালী সহ দেখি না। তো নর্মালি এরকম রেণুর মতো থাকে, কোথায় থাকে, পরাগধানীতে। তো পরাগরেণু তার যখন বয়স হয়ে যায়, পরিপক্ক হয়, তখন এই যে কাভারটা কি হয়, ফেটে যায়। তো ফেটে গেলে বা এমনি দেখা যায় ওই কাভারের সাথে লেগে থাকে, তো দেখা যায় যেগুলো হালকা পরাগধানীগুলো খুবই হালকা,
মানে পরাগরেণুগুলো খুবই হালকা, ওগুলো বায়ু পরাগী হয়ে থাকে, ওগুলো বাতাসের সাথে উড়ে যায়, যেমন ধান খেতে যদি বলি এগুলো উড়ে যায়। দেখবা ধান ক্ষেতের যখন ফুল আসে তখন দেখবা মাটিতে পড়ে থাকে, তাই না? আবার ধরলে বোঝা যায়, রেণু দেখা যায় না? ওকে, তো এগুলো বায়ু পরাগী, এগুলো উড়ে যায়। আবার দেখি যদি যেগুলো পতঙ্গ পরাগী, পতঙ্গের মাধ্যমে যায়, আবার কিছু আমাদের মানুষের মাধ্যমে যেতে পারে, বড় আরও প্রাণীর মাধ্যমে যেতে পারে। তো এগুলো যখন কী করবে, একটা ফুলে যাবে, ফুলের কী আছে বলো তো? গর্ভমুণ্ড আছে না? স্ত্রীকেশর আছে কি না? এই যেখানে দেখো, এই যে এটা কী বলো তো? গর্ভমুণ্ড। স্ত্রীকেশর এটা গর্ভাশয়, গর্ভদণ্ড এটা কী বলো তো? গর্ভমুণ্ড। তো যে কোনোভাবে উড়ে উড়ে এখানে এসে বসলো। তা এখানে এসে যখন একটা পরাগরেণু বসবে তখন কী করবে, সেখান থেকে পুষ্টি নেবে। কী নেবে? পুষ্টি নেবে। পুষ্টি নিয়ে সে কী করবে বলো তো? আকারের সাইজটা বড় হবে, ফুলে ফুটে উঠবে। যখন ফুলে পেঁপে উঠবে তখন কি হবে, এই যে এর বাইরে যে লেয়ারটা ছিল, নাম কি? এক্সাইন। ওই জায়গাটাতে পাতলা ছিল, ওটা কী করবে? ফেটে যাবে। ফেটে যাবে কার প্রেশারে বলো তো? এই নালিকা নিউক্লিয়াসের প্রেশারে। আবার যখন বসে তখন শক্তি মানে পুষ্টি নিয়ে সাইজে বড় হয়। এই যে নিউক্লিয়াসটা ভাগ হয়ে দুইটা হলো, এবার একটা নালিকা নিউক্লিয়াস এই যে এখানে একটা নালিকা টিউব তৈরি করবে, যাকে পোলেন টিউব বলা হয় থাকে। এবং টিউবের মধ্যে নালিকা নিউক্লিয়াস আগে যাবে, পিছনে পিছনে জনন নিউক্লিয়াসে বিভাজিত হয়ে দুইটা তৈরি করলো। বুঝতে পারছো? তাহলে এটা কখন হয়? যখন পরাগায়ন হয়। পরাগায়ন তো বোঝো না? অর্থাৎ কি বলতো, পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? পরাগায়ন বলা হয় থাকে। ওকে, সব বলতে টাইম লাগে, যেন স্কিপ হয়ে যাচ্ছে অনেক কিছু। তাহলে এটা কিন্তু হয়। ওকে, ওইদিকের পরা হয়ে গেলো মনে হয়। দেখো, তা নালিকা নিউক্লিয়াস এবং সৌটিকে বলা জানলে এগুলো দেখলাম। ওকে, পরাগন ঘটে, ওকে এগুলো পড়ছি। তারপরে কি? ওকে, পরাগরেণু পরবর্তী ধাপ সময় নালিকা নিউক্লিয়াস। আচ্ছা দেখো, তাহলে পরাগন মানে যে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো পরাগরেণু, এটাকে কী বলা হয়? পরাগায়ন। এবং পরাগরেণু পরবর্তী ধাপসমূহ পরাগ নালিকার মধ্যেই ঘটে, যেগুলো বললাম বিভাজিত হয়ে দুইটা নালিকা জননিউক্লিয়াস মানে শুক্রাণু তৈরি করে, এগুলো ওর মধ্যে হয়ে থাকে। এবং উদ্ভিদের পরাগায়নের ফলে কোনো তরল পদার্থ বা পানি ছাড়া নিষিক্তকরণ সম্ভব হয়। পরাগনের মাধ্যমে পরাগরেণু স্ত্রীকেশরে গর্ভমুণ্ডে পতিত হয়, এগুলো জানি। এবং ইনটাইন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে জার্মপোর বা ছিদ্রপথ দিয়ে নালিকা আকারে বাড়তে থাকে, এবং এই নালিকাকে পোলেন টিউব এগুলো বলা হয়, এগুলো বলছি। তাহলে এখানে কী হলো বলো তো? এই যে পরাগ নিউক্লিয়াস মানে পরাগরেণু নিউক্লিয়াস যেটা ছিল, এটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, একটা হলো নালিকা নিউক্লিয়াস বড়টা, আর ছোটোটা কী বলতো? জনন নিউক্লিয়াস। এইটা আবার বিভাজিত হয়ে দুইটা পুংগ্যামেট তৈরি করে, 1 এবং 2, যাদেরকে আমরা কী বলবো? শুক্রাণু বলবো। তাহলে একটা পরাগরেণু থেকে কয়টা শুক্রাণু তৈরি হয়? 2টা। আরেকটা কী বলতো? নালিকা নিউক্লিয়াস। ওকে, এরপরে দেখো, এই নালিকাটি গর্ভমুণ্ডের ভেতর দিয়ে ক্রমশ বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভেতরে ডিম্বক্রন্থ পর্যন্ত পৌঁছায়। যদি চিত্র দেখি আমরা, এই যে এখানে এই যে পরাগরেণু এখানে বসছিল, ঠিক আছে? আর এটা দেখো নালিকা নিউক্লিয়াস, এই যে নালিকা তৈরি হয়েছে, এই নালিকার ভেতরে কী থাকে, মাঝে কী থাকে বলো তো? এই যে এখানে দেখো নালিকা নিউক্লিয়াস, আর দুটো কী বলো তো? জনন নিউক্লিয়াস, মানে পুংগ্যামিট। তো এইগুলো কিন্তু দেখো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়ে এই যে ঢোকে প্রবেশ করে। তো এরকম দেখো অসংখ্য পরাগরেণু গর্ভমুণ্ডে পড়তে পারে, এবং অসংখ্য নালিকা নিউক্লিয়াসও মানে কি আমাদের নালিকা তৈরি হতে পারে বা পোলেন টিউব তৈরি হতে পারে। কিন্তু মিলিত হবে কয়টা? মিলিত হবে একটাই। বুঝতে পারছো? ওকে, তো এরকমভাবে আসবে। ওকে, এগুলো বললাম মাইটোসিসের মাধ্যমে শুক্রাণু সৃষ্টি করে। তাহলে এখন দেখো, এই যে শুরু হয়েছিল কি দিয়ে বলো তো? পরাগরেণু দিয়ে। মানে এখানে তো পরাগরেণু তৈরি হওয়ার পরে এই যে পুংগ্যামেটোফাইটের স্ফোটন যেখানে বললাম আমরা, ওখানে শুরু হয়েছিল কি দিয়ে? পরাগরেণুটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, দেন কী তৈরি হলো? নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস। দেন জনন নিউক্লিয়াস থেকে কী তৈরি হলো? পুংগ্যামিট। তারাই কী তৈরি হয়েছে বলো তো? পরাগ নালিকা, আর এখানে তৈরি হয়েছে পুংগ্যামিট। তাহলে এইগুলো সমন্বয়ে গঠিত হয় পুংগ্যামেটোফাইট। তাহলে পুংগ্যামেটোফাইট এই সবগুলো নিয়ে তৈরি হয়। ওকে, যা অত্যন্ত ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর নির্ভরশীল। ওকে, তাহলে এখন দেখো, এখন হলো ডিম্বকের পরিস্ফুটন, এটা পড়ানো হয় না? তাহলে এখন যদি বলি, এখন তাহলে কি বুঝলাম আমরা বুঝলাম যে ফুল থাকে,
ফুলে গর্ভ মানে স্ত্রী কেশর থাকে এবং পুংকেশর থাকে। হ্যাঁ, স্ত্রী কেশর আর হলো পুংকেশর থাকে। তো পুংকেশরের মাথায় কি থাকে? পরাগধানী থাকে। পরাগধানীর ভিতরে মাঝে দুই পাশে দুইটা থাকে অংশ, মাঝে থাকে যোজনী, দুইটা কানেক্টেড করে থাকে। এখন এই যে পরাগধানীর মধ্যে 4টা কোণা থাকে, 4টা কোণা থাকে এবং 4 কোণার প্রতি কোণার মধ্যে সেম মেকানিজমই ঘটে। তো কোণার মধ্যে দেখা যায় বিশেষ ধরনের কিছু কোষ থাকে যাদেরকে বলে আর্কিস্পিরিয়াল কোষ। এই আর্কিস্পিরিয়াল কোষগুলো বিভাজিত হয়, মানে আকারে বড় হয়। প্রথমে বিভাজিত হতে গেলে অবশ্যই কী হতে হয়? আকার বড় হতে হয়। তো আকারে এগুলো পড়বা, আকারে বড় হয়, দেন বিভাজিত হয়। বিভাজিত হয় অনেকগুলো কোষ তৈরি করে। কোষগুলো দুই ধরনের হয়, কিছু হয় নাকি প্রাথমিক জনন কোষ, আবার কিছু হবে দেয়াল কোষ। অর্থাৎ যেগুলো জননের কাজে ব্যবহৃত হয়, পরাগ রেণু তৈরি করবে, মাঝে থাকবে, তাদেরকে বলবো হলো প্রাথমিক জনন কোষ। আর চারপাশে যেগুলো থাকে ওগুলো হলো দেয়াল কোষ। দেয়াল কোষের মধ্যে বাইরের এক ধরনের দেয়াল থাকে আর ভেতরে এক ধরনের দেয়াল থাকে, তাদেরকে বলবো আমরা ট্যাপেটাম। ট্যাপেটাম বলবো। ট্যাপেটামের কাজ কি? পুষ্টি দিবে পরবর্তীতে। তো ওই যে প্রাথমিক জনন কোষ যেটা মাঝে থাকে, এটা কী করবে? কী করে বলো তো? এটা অনেক পুষ্টি নিয়ে, মানে যে আমাদের কি ট্যাপেটাম থেকে পুষ্টি নিয়ে আকার সাইজে বড় হবে, দেন কী করবে এটা বলো তো? এটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং পরবর্তীতে কী করতে পারে বলো তো? এইগুলো আবার মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কী তৈরি করবে? পরাগরেণু তৈরি করবে। এই পরাগরেণুগুলো যেহেতু একটা থেকে মিয়োসিসের মাধ্যমে কি একটা থেকে 4টা তৈরি হয়, তো এই 4টা একত্র থাকতে পারে, আবার সিঙ্গেলও থাকতে পারে। একত্রে থাকতে পোলিনেটেড বলা হয়ে থাকে, আর সিঙ্গেলও থাকতে বিভিন্ন যুগ তৈরি দেওয়া আছে, এদের ক্ষেত্রে থাকতে পারে। ওকে, তো পরাগরেণু তৈরি হলো। পরাগরেণু তাহলে গঠন কাঠামো স্ট্রাকচার আছে। এটা বাইরে যদি লেয়ার বলি, এটা 2 স্তর বিশিষ্ট। ভেতরে হলো ইনটাইন, বাইরে হলো এক্সাইন। এক্সাইনটা বেশ পুরো থাকে, এখানে এক ধরনের কাঠি নির্মিত পুরো থাকে, বিভিন্ন খাসকাটা থাকতে পারে, কাটাযুক্ত থাকতে পারে, বিভিন্ন থাকতে পারে, এবং এখানে এক ধরনের রাসায়নিক উপাদান থাকতে পারে যার নাম স্পোরোপোলিন। ওকে, এবং ভেতরটা কি? ইনটাইনটা খুবই পাতলা হয়ে থাকে, যেটা সেলুলোজ নির্মিত। ওকে, এটা না পাতলা। এবং দেখা যায় এই যে বাইরের যে লেয়ার বললাম এক্সাইন, এর জায়গায় জায়গায় কি পাতলা থাকে, পাতলা জায়গায় কি ছিদ্র থাকে, এদের কি বলা হয়? জার্ম বলা হয়ে থাকে। ওকে, তো এই যে পরাগরেণুগুলো যখন আমাদের পরাগধানী থেকে পরাগায়ন ঘটে, অর্থাৎ গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তখন কী হবে? এগুলা ওখান থেকে পুষ্টি শোষণ করে, এবং পুষ্টি শোষণ করার মাধ্যমে কী হবে? এখানে বড় হবে সাইজে। এবং এর ভেতরে যে একটা নিউক্লিয়াস থাকে, যেটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এটা বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করবে। একটা হলো নালিকা নিউক্লিয়াস, এটা বড়, আর এটা হলো জন নিউক্লিয়াস, এটা ছোট। দেন এর কী করবে? এই যে নালিকা নিউক্লিয়াস তৈরি হলো, এটা একটা নালিকা তৈরি করবে, বুঝতে পারছো? এবং এটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ক্যালসিয়াম আয়ন এটাকে দিক নির্দেশনা দিবে, এটা পরে দেখবা। তো এই যে নালিকা নিউক্লিয়াস গেল, অর্থাৎ এর মধ্যে নালিকা নিউক্লিয়াস নালিকা তৈরি করবে, এবং পিছনে যাবে কি? জনন নিউক্লিয়াস, এবং সেটা আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াস তৈরি করবে, যাদেরকে আমরা বলবো পুংগ্যামিট বা শুক্রাণু, বুঝতে পারছো? দেন দেখো, এগুলো যেহেতু অনেক আমাদের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে, তো অনেক কী তৈরি হতে পারে? নালিকা তৈরি হতে পারে বা পোলেন টিউব তৈরি হতে পারে, কিন্তু একটা মাত্রই গিয়ে গর্ভাশয়ে মিলিত হয়, বুঝতে পারছো? বাকিগুলো জীবন ওখানে শেষ। তো এগুলো হলো পরা। তো এখানে দেখো, এই যে পুংগ্যামিটোফাইট বলি কাদেরকে? এই যে আমরা পরাগরেণু থেকে শুরু করে পুংগ্যামিট তৈরি হলো, এর মধ্যে যা যা তৈরি হয়েছে সবগুলো একত্রে কী বলি আমরা? পুংগ্যামিট। ক্লিয়ার? এখন বলতে পারবা তো নাকি? পারবো না বলতে? সহজ না তাহলে? হ্যাঁ, অর্ধেকটা সহজ আছে। ওকে, ওই দিন তো তুমি এর আগের বার তুমি বলছিলাম বুঝতো না? না বলছে না? এরপর তুমি বলবো আজকে। তাহলে এখন দেখো, এখন হলো স্ত্রী গ্যামেটোফাইট। হ্যাঁ, এখন হলো পরে নিচে দিকে আসতে হবে। এখন কথা হলো স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি। স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ এবং পরিস্ফুটন, এটা একটা ঝামেলা, আমাদের একটু পড়াবার দিয়ে এটাকে পড়তে হবে, বুঝছো? কথা হলো দেখো, এই স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। না, এটা পড়ানো যাবে না। আচ্ছা, এখানে এটা পড়ে, এটাও লাগবে, এটা লাগবে, এইটুকু পড়ে, আর ওইটা আসবে, এইটুকু পড়তে হবে।
এই যে এখানে কটা লাইন করতে হবে, কই যান আস্তে আস্তে, ঠিক আছে, এটা করতে হবে। দেখো ডিম্বকের পরিস্ফুটন, দেখো ডিম্বক হলো ডিম্বাশয়ে অভ্যন্তরস্থ একটি অংশ, মাতৃ জনন কোষ সৃষ্টি করে এবং নিষেকের পর বীজে পরিণত হয়। তো ডিম্বক বা ওভালি সৃষ্টি হয় গর্ভাশয়ের ভেতর অমরা হতে। অমরা তো বলো বোঝো, হ্যাঁ, প্লাসেন্টা জরার ভেতরে থাকে। প্রথমে অমরা একটি ছোট স্ফীত অঞ্চল হিসাবে চিহ্নিত হয় এবং এই স্ফীত অঞ্চলটি ক্রমে ডিম্বকে পরিণত হয়। প্রথম পর্যায়ে ডিম্বকের টিস্যুকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হলো চারপাশের আবরণ টিস্যু এবং মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে। আমি একটু দেখাচ্ছি, এই যে এটা যদি বলি, এই যে এটা একটা কি বলতো, এটা একটা ডিম্বকের গঠন। এটা একটা কিসের গঠন বলতো, ডিম্বকের গঠন। তো এর বাইরে থেকে কি থাকে, আবরণ থাকে, আবরণ টিস্যু, আর ভেতর থেকে বিশেষ ধরনের টিস্যু থাকে, তাদেরকে আমরা কি বলি, নিউক্লিয়াস বলে থাকি। ওকে, তাহলে দুই ধরনের টিস্যু থাকে কোথায়, ডিম্বকে দুই ধরনের টিস্যু থাকে। ওকে, পরবর্তীতে পর্যায়ে বাইরের আবরণটির নিচে এবং আরেকটি আবরণ তৈরি হয়, এবং বাইরের আবরণটি কী থাকে বলতো, বহিত্বক, এবং ভেতরের আবরণটিকে কী বলবো আমরা, অন্তত্বক বলে থাকি। এখানে দেখো দুইটা, একটা বহিত্বক, একটা হলো অন্তত্বক, দুইটা ত্বক তৈরি হয়ে থাকে। এবং ডিম্বকের অগ্রভাগে নিউক্লিয়াসের একটু অংশ অনাবৃত থাকে, কারণ ত্বক এর অংশকে আবৃত করতে পারে না। এই যেখানে দেখো, এটা নিচে নিউক্লিয়াস বলতে এই যে ভ্রূণপোষক টিস্যু, এই যে বাইরে যে কোষগুলো আছে না, এগুলো বলা হয় নিউক্লিয়াস। তো এইটা পুরোটাই মোটামুটি আবৃত করে রাখে ভেতরের অংশটুকু। তবে এই যে এখানে দেখো একটু অংশ কী করতে পারে না বলো তো, আবৃত করতে পারে না। হ্যাঁ, এর দিকে, হ্যাঁ, আবরণ টিস্যুটা এদিকে মানে আবৃত করতে পারে না, যার কারণে একটা কী থাকে, একটা ফাঁকার মতো থাকে আর কি। ওকে, এখানে দেখো বাইরের আবরণটা কি বহিত্বক এবং ভেতরের আবরণটাকে কী বলবো আমরা, অন্তত্বক বলি। ডিম্বকের অগ্রভাগে নিউক্লিয়াস একটু অংশ কী থাকে, অনাবৃত থাকে। দেখো তো এই যে আমরা কি নিউক্লিয়াসটা মিলে কী দ্বারা আবৃত থাকে বলো তো, ত্বক দ্বারা। ত্বক আবার দুই ধরনের, একটা অন্তত্বক, একটা হলো বহিত্বক। এটা হলো অন্তত্বক, একটা হলো কি বহিত্বক। কিন্তু এই যে নিউক্লিয়াসের দেখো, এই যে কোনো একটা উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, সাইডের দিকে থাকতে পারে। এটা গঠন বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো এখানে দেখো এই জায়গাতে নিউক্লিয়াস সরাসরি ওপেনিং না, এখানে দেখো একটা হলো এটা কি অন্তত্বক, একটা হলো বহিত্বক। এই দুটো কিন্তু কি বলতো, এখানে ওপেনিং তৈরি করছে আর কি, এটাই বলছে আর কি। ওকে, তো এটি একটি ছিদ্রপথ বিশেষ, যাকে কি বলা হয়, মাইক্রোফাইল বা ডিম্বকরন্ধ্র বলা হয়ে থাকে। তো ডিম্বকরন্ধ্রের কাছাকাছি নিউক্লিয়াস টিস্যু একটি কোষ আকারে বড় হয়, আগের মতো। তা আমাদের অনেকগুলো কোষ ছিল, যার মধ্যে একটি বিশেষ কোষ আর্কিস্পিরিয়াল কোষ। এখানে ঠিক একটা কী তৈরি হবে বলো তো, আর্কিস্পিরিয়াল কোষ তৈরি হবে। তাহলে এখানে দেখো নিউক্লিয়াসে তো অনেক কোষ আছে না, এর মধ্যে দেখো ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে কী হবে, পুষ্টি নিয়ে বড় হবে আর কি, বুঝতে পারছো? অর্থাৎ অনেকটা, আর এটা কী হবে বলো তো, আর্কিস্পিরিয়াল কোষ, এখানকার আর্কিস্পিরিয়াল কোষ। এই নিউক্লিয়াসটি আকারে কী হবে, অপেক্ষিত বড় হয়। অর্থাৎ আমরা অলওয়েজে বললাম বিপাকীয় নিউক্লিয়াস অলওয়েজ কী হয়, বড় হয়। অর্থাৎ যেটা বিভিন্ন কিছু তৈরি করবে, কাজ করবে, ওটা অনেক সবসময় বড় হয়। এবং কোষটি ঘন সাইটোপ্লাজমে পূর্ণ হয়, নর্মালি স্বাভাবিক বিষয়। এবং এই কোষকে প্রাইমারি আর্কিস্পিরিয়াল কোষ বলা হয়। এবং আর্কিস্পিরিয়াল কোষটি বিভক্ত হয়ে কী করবে, আগের মতোই দেয়াল কোষ এবং হলো প্রাথমিক জনন কোষ সৃষ্টি করতে পারে, এবং সরাসরি কী তৈরি করে বলো তো, অথবা সরাসরি স্টেরিয়নো মাতৃকোষ তৈরি করতে পারে। তাহলে দেখো ডিম্বকের আর্কিস্পিরিয়াল কোষ, দেয়াল কোষ, প্রাথমিক জনন মাতৃকোষ। তারপরে কী হবে, স্টেরিয়নো মাতৃকোষ, বুঝতে পারছো? আর এটা পুংলিনু, হ্যাঁ, আর এটা তারপরে কী হবে, এটা হলো মাইসিস ঘটবে, দেন স্টেরিয়নো চারটি কর্মক্ষম তৈরি করবে স্টেরিয়নো। ওকে, এখন দেখো এই ডিম্বকের স্টেরিয়নো মাতৃকোষটি মেসোস প্রক্রিয়া বিভক্ত হয়, তাহলে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করলো।
ঠিক আছে, মেগাস্পোর তৈরি করলো। বুঝতে পারছো? শুক্রাণুকে কী বলা হয়? মাইক্রোস্পোর বলা হয়, তাকে যেটা কী বলা হয়? মেগাস্পোর তৈরি। ওকে, ওকে, তাহলে এখন তৈরি করলো। এখন কথা হলো যে আমরা এখন নিচের দিকে যেতে হবে। এখন কথা হলো যে আমরা ওখানে তো পরিস্ফুটন দেখছি না, এখানে পরিস্ফুটন দেখতে হবে না। এখন দেখো এই যে স্থির রেণু, কি বললাম একটু, মানে রেণুটাকে মেগাস্পোর বলা হয়, আর ওই যে গ্যামেটটাকে মাইক্রোস্পোর বলা হয়। বুঝছো? রেণুগুলাকে মেগাস্পোর বলা হয় থাকে, আর গ্যামেটগুলাকে বলা হয় হলো মাইক্রোস্পোর। ওকে, তাহলে এই যে বললাম যে স্থির রেণু তৈরি হলো বা মেগাস্পোর তৈরি হলো, যেটা হলো স্থির গ্যামেটোফাইটের কী হবে? প্রথম কোষ, আগেরটার মতো। এবং কার্যকরী স্থির রেণুটি বিভাজিত হয়ে বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কী তৈরি করবে? স্থির গ্যামেটোফাইট গঠন করে। স্থির গ্যামেটোফাইট বা এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি নামেও পরিচিত। তো এটা যদি আমরা একটু চিত্রতে দেখি, এখানে খেয়াল করো। এই যে প্রথমে দেখো, এই যে এসে এরকম অনেকগুলো স্থির রেণু মাতৃকোষ তৈরি করতে পারে। তো আমরা ধরলাম কি বলো তো, একটা। হ্যালো, হ্যাঁ, এখন সব খেয়াল করবে। আচ্ছা, রাখেন, টিউশন আছে। তাহলে দেখো, তাহলে কি হলো, এই যে স্থির রেণু মাতৃকোষ, আমরা একটা কোষ দিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো এই কোষটা কি হবে? এই কোষটা মনে করো মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কয়টা হবে? 4টে তৈরি করবে। 4টে স্থির রেণু কোষ তৈরি করবে। তাহলে এই 4টে স্থির রেণু কোষের মধ্যে উপরের 3টা কি হয়ে যায়? অধিকাংশ ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। থাকে কয়টি? 1টি। এদের বলে 4টে নষ্ট হয়ে যায়, থাকে মাত্র 1টি। 3টে, উপরে 3 নষ্ট, কটা বললাম? আচ্ছা, উপরে 3টে নষ্ট হয়ে যায়, থাকে হলো 1টি। এটা হলো কর্মক্ষম স্থির রেণু। দেন এটা কী করবে? মাইটোসিস বিভাজন করবে। বুঝতে পারছো? মাইটোসিস বিভাজনের মধ্যে কী হবে বলো তো? এই যে এখানে 2টা নিউক্লিয়াস তৈরি করবে, 2 নিউক্লিয়াস অবস্থা। দেন আবার কি করবে বলো তো? এইগুলো আবার মাইটোসিস করবে, যার কারণে 2টা থেকে কটা হবে? 4টে করে তৈরি করবে। দেন কি করবে? এই যে এরপর প্রতি প্রান্ত থেকে একটা করে মাঝের দিকে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ, প্রতি প্রান্ত থেকে একটা করে মাঝে আসবে। কটা? 2টা করে আসবে। এদেরকে বলা হয় কি বলো তো? সেকেন্ডারি নিউক্লিয়াস। 2টা একত্র থাকে, সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। আর 2 প্রান্ত থাকে, এটা হলো প্রান্তিক নিউক্লিয়াস, থাকে 3টা করে। ওকে, তো এখন কথা হলো যে, ওটা পরে দেখতেছি আমরা। এখন কথা হলো এর পাশে দেখো যে যে প্রান্তটা 2 পাশে একই রকম গঠন না। এখন দেখো এই প্রান্তগুলো কই থাকে বলো তো? যে প্রান্তটা মনে করো ওই যে ডিম্বক রন্ধ্রের কাছে থাকবে, তাকে বলা হবে কি বলো তো? না, প্রতিবাদ না, তাদেরকে বলা হবে এই যে মেইন অ্যাপারেটাস। এখানে ডিম্বাণু, এখানে কি থাকবে বলো তো? ডিম্বাণু থাকবে। এই যে মাঝে একটা বড় থাকবে সাইজে, একে বলা হবে ডিম্বাণু। আর 2 সাইডে যেটা থাকবে তাদের কি বলা হবে? সহকারী কোষ। এবং এই যে এইগুলোকে একত্রে বলা হয় এক অ্যাপারেটাস। কি বলা হবে? গর্ভযন্ত্র বা এক অ্যাপারেটাস বলা হয় থাকে। বুঝতে পারছো? ওটাই এক অ্যাপারেটাস, এক অ্যাপারেটাস, এক মানে ডিম, এক অ্যাপারেটাস। ওকে, তার মানে এর বিপরীত পাশে যেগুলো থাকবে তাদের কি বলা হয়? প্রতিবাদ কোষ। আমরা জানি প্রতিবাদ স্থান কাকে বলা হয়? পৃথিবীর মানে এই প্রান্তের বিপরীত প্রান্তে অবস্থানকে প্রতিবাদ স্থান বলা হয়। ঠিক এমনটাই এখানে, যে বিপরীত প্রান্তে এগুলো কী বলা হবে? প্রতিবাদ কোষ বলা হয় থাকে। আর মাঝে দেখো 2 পাশ থেকে 2টা আসছে, এটাকে কী বলা হবে? সেকেন্ড নিউক্লিয়াস। এখানে দেখো আলাদা আলাদাভাবে থাকে, এগুলো হলো এন, বাট এটা 2টা একত্র হয়ে থাকে, এটা কী হয়ে যায়? পিওন হয়ে যায়, ডিপ্লয়েড দশা হয়ে যায়। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসে। কেমনে আসে? মনোস্ফোরিক পরীক্ষা, স্থির গ্যামেটোফাইটের বৃদ্ধির বিভিন্ন ধাপ দেখো। মনোস্ফোরিক মানে এই যে একটা স্থির গ্যামেটোফাইট থেকে আসে। বুঝছো? বুঝছো? একটা স্পোর থেকে তৈরি হয় আর কি। তো এটা কিন্তু এইগুলো সবগুলা চিত্র অঙ্কন করে দেখাইতে হবে। সহজ কিন্তু, না ইজি তো, সময় লাগবে না, এমনিতে নর্মালি আর্ট করবা। হ্যাঁ, তো বোঝা গেলে হলো, টাইম লাগবে না, 1 মিনিটে আঁকা শেষ। এখন দেখো এই যে এগুলো দেখো অনেক গেম শিখতে আসে, পুরাটাই মুছতে করতে হয়, ঝামেলা। তো দেখো এখানে এই যে স্থির রেণু, এটা বললাম কার্যকরী স্থির রেণুটি বিভাজিত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয় স্থির গ্যামেটোফাইট গঠন করে। স্থির গ্যামেটোফাইট এমব্রায়ো স্যাক ভ্রূণথলি গঠন করে। দেখো ভ্রূণথলি গঠন পর্যন্ত 3 প্রকারের। কয় প্রকারের? একটা মনোস্ফোরিক, এক্ষেত্রে একটি স্থির রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। ওকে, এই যে সবগুলো যে বললাম, তাই না? হ্যাঁ, গর্ভযন্ত্র, তারপরে প্রতিবাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, পুরোটা নিয়ে কি বলি আমরা? এটা কি বলতো? এটা কি বলতো? ভ্রূণথলি।
এটা হলো কি ভ্রূণথলি। তো এটা পুরোটাই কিস দিয়ে তৈরি হলো বলো তো? একটা মাত্র, হ্যাঁ একটা মাত্র স্পোর থেকে, মেগা স্পোর থেকে একটা। তো এটা দেখো আবার বাইস্পরিক হতে পারে, অর্থাৎ দুইটি থেকে হতে পারে। দুইটি স্তরীয় ভ্রূণথলি গঠন অংশন করলে তাকে বলা হয় বাইস্পরিক। উদাহরণগুলো মনে রাখতে হবে। ওলিয়াম টাইপ, হ্যাঁ এটা ওরকমভাবে দুই জায়গায় এরকম সিস্টেম হবে, এভাবে হবে। তোমাদের সিলেবাসে নাই এগুলো, হ্যাঁ জটিল পরীক্ষা। তাহলে দেখো আবার দেখো টেট্রাস্পেরিক হতে পারে, এখানে 4টি স্তরীয় ভ্রূণথলি গঠন অংশন করবে, উদাহরণটা মনে করবে। তাহলে এখানে কী হবে? তৈরি করবে। এবং 7 প্রকার হয়ে থাকে। আবার টেট্রাস্পেরিক 7 প্রকার হয়ে থাকে। প্রথমত হলো কি পেপারো মিনিয়া টাইপ, এটা হলো 16 নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। আবার ফ্রিটিলারিয়া টাইপ, কী নুকসান রে, 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। এগুলো তো ফ্রিটিলিয়া কি ফাইটিলিয়া হয় কী কথা। তো এগুলো আসলে যে তো মানে আননোন জিনিস, তো বড় হয় বছর একদিন নাই, দেখে বলা যায় না। যে আমরা নর্মালি দেখো একটা ওয়ার্ড যখন আমরা রেগুলার করে যেগুলো আমরা দেখে কিন্তু বলতে পারি, ফার্স্ট ওয়ার্ড এবং মানে ফার্স্ট বর্ণ আর শেষের বর্ণ দেখে আমরা উচ্চারণ বলতে পারি, বাট এগুলো কিন্তু হয় না। দেখো আবার তো মুছতে বললে তখন হয়ে যাবে। শতকরা দেখো কি 75% উদ্ভিদে কী ঘটে বলো তো? মনোস্প্রিক ঘটে, যেটা গঠন আমরা দেখলাম। ওকে, তাই এখানে ভ্রূণথলি গঠনে সাধারণত মনোস্প্রিক পরীক্ষাটাই দেওয়া হয়েছে, এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এটাই আসবে। তো এগুলো একটু দেখবা কোনটা কয় নিউক্লিয়াস বিশিষ্ট হয়তো ব্যতিক্রম আছে, এটা 4 নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে মনোস্প্রিক পলিগন ধরনের। কেন বিশেষ দিদিকার এগুলো আসে? হ্যাঁ পড়তে হয়। ওটা সাবজেক্টটা একটু মানে কি পড়তে ইচ্ছা করে না। আবার এটা কিন্তু লো ডিমান্ডের সাবজেক্ট, দেখা যায় চয়েস লিস্টে সবার শেষে থাকে সবার ভার্সিটিতে। না জুলজি পড়ে ভালো সহজ, ওটা ইন্টারেস্টিং বিষয়, পড়ে আমার বোটানি বুঝতে তো করতেই হবে। তারপরে জুলজি ভালো লাগে, লাইফ রিলেটেড আমাদের প্রাণীদের। তারপর ইজি তো মনে হয়। এখন জব কর কোথায়? দেখো তাহলে এটা এরকম গঠন করে থাকে আর কি। দেখো স্টেরিক গ্যামেটোফাইটের সৃষ্টি। এখন যেগুলো বললাম এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে 2টা লেকচারে শেষ হবে পড়াটা। ওকে, তাহলে এই যেগুলো বললাম যেগুলো এগুলো দেওয়া আছে, একে ব্যাটাস কী আছে এগুলো পড়বা, বুঝতে পারছো? আর একটা লেকচার, 2টা কেন? ওগুলো নিজেরা পড়বা। একটা লেকচার আমি মানে বেশি পড়াবো না, এগুলো তোমার নিজে পড়ে নেবা।